শার্লক হোমস ডিটেকটিভ জগতের এক অনবদ্য নাম। যারা ডিটেকটিভ গল্প পড়েনি, বা যারা থ্রিলার গল্প পড়েনি, বা যারা ফিকশন গল্প পছন্দ করে না, বা যারা গল্পের বই পড়ে না, বা যারা কোনো বই পড়ে না, তারাও কম বেশি শার্লক হোমসের নাম শুনেছে। সমস্যা হচ্ছে মাত্র 56টা গল্প আর 4টা উপন্যাসের মাধ্যমেই স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এই চমৎকার গল্পগুলো শেষ হয়ে যায়। তাতে কি হয়েছে? তার ছেলের হাত ধরে, অ্যাড্রিয়ান কোনান ডয়েলের হাত ধরে, এবং আরও একজন বিখ্যাত গোয়েন্দা গল্প লিখিয়ে জন ডিকসনকারের হাত ধরে আরও 12টা গল্প আমাদের সামনে এসেছে। আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তা হলো শার্লক হোমসের অজানা অভিযান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব, শার্লক হোমসের অজানা অভিযান। এই বইটা মূলত লিখেছেন অ্যাড্রিয়ান কোনান ডয়েল আর জন ডিকসনকার। তো তার আগে যদি শার্লক হোমস নিয়ে একটু কথা বলি, শার্লক হোমসের টোটাল 56টা গল্প আর 4টা উপন্যাস রয়েছে, এবং এই 56টা গল্পকেও বেশ কয়েকটা খণ্ড করে নামকরণ করা হয়েছে। যেমন ধরেন কোনো কোনো বইতে বলা হয় দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস, দ্য মেমোয়ার্স অফ শার্লক হোমস, তারপর লাস্ট কেসেস, এরকম নাম দিয়ে 4টা মোটামুটি খণ্ডে আলাদা করা হয় ওই 56টা গল্পকে। তো কথা সেটা না, কথা হচ্ছে যে শার্লক হোমসের যে জনপ্রিয়তা বা যে ব্যাপ্তিটা, বা শার্লক হোমসের গল্পগুলো পড়ার সময় যে উপভোগ্যতা, এইটা খুব একটা বেশি সময় ধরে স্থায়ী হয় না। কেন স্থায়ী হয় না? তার কারণ শুধুমাত্র 56টা গল্প দিয়ে ওই উপভোগের ব্যাপারটাকে আটকে রাখা যায় না। ইচ্ছে করে যে আরো যদি গল্প পড়া যেতে পারত। যেমন ধরেন, আমার পেছনে দেখা যাচ্ছে যে শার্লক হোমস সমগ্র বিবলিওফাইল প্রকাশনী 4টা খণ্ডে আনা হয়েছে। এটা যখন আমরা অনুবাদ করা হয়েছে তখন 4টা খণ্ডে করা হয়েছে, এবং ফন্টগুলো চোখে যেন পড়তে একটু সুবিধাজনক হয় সেরকম ভাবে রাখা হয়েছে। কিন্তু আপনি যদি ইংলিশ বইগুলোর দিকে খেয়াল করেন, ইংলিশ বইগুলোতে কিন্তু মাত্র একটা খণ্ডেই পুরা শার্লক হোমস সমগ্রটা এঁটে যায়। যেমন ধরেন এইটা, স্যার আর্থার কোনান ডয়েল ইলাস্ট্রেটেড, দ্য কমপ্লিট ইলাস্ট্রেটেড শার্লক হোমস। এবং পুরা একটা বইয়ের মধ্যে শার্লক হোমসের গল্পগুলোকে নিয়ে আসা সম্ভব হয়েছে। তার কারণ এখানে ফন্ট অনেকগুলো ছোট ছোট করে রাখা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠে 2টা করে কলাম রাখা হয়েছে, এবং যদিও এখানে চমৎকার বেশ কিছু ছবি আছে। এই বইটা নিয়ে না হয় আরেকদিন কথা বলবো না। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে শার্লক হোমসের যেই গল্পগুলো খুব বেশি না, সুতরাং যারা আমার মতো যারা অনেক বেশি পছন্দ করেন, তাদের কাছে মনে হয় যেন হুট করেই শার্লক হোমসের গল্পগুলো শেষ হয়ে গেল। তো মনে হয় যে আরো একটু গল্প পড়তে পারলে যদি ভালো হতো, এবং জেনে তো লেখা হলে হবে না। স্যার আর্থার কোনান ডয়েল যেরকম ভাবে লিখেছেন সেই ভাবটা যদি বজায় থাকতে পারে তাহলে ভালো হতো। তো তারই ধারাবাহিকতায় শার্লক হোমসের অজানা অভিযান নিয়ে আজকে আমরা কথা বলবো। না, এটা কোনো ফ্যান ফিকশন না, ডেফিনেটলি ফ্যান ফিকশন নিয়ে আলোচনা করছি না, তাহলে এতগুলো কথা আমরা বলতামই না। মূলত এই বইটা লিখেছেন স্যার আর্থার কোনান ডয়েলের ছেলে অ্যাড্রিয়ান কোনান ডয়েল, এবং তাকে সহযোগিতা করেছেন জন ডিকসনকার। জন ডিকসনকার হচ্ছেন খুবই ফেমাস আরেকজন ডিটেকটিভ গল্প লিখিয়ে এবং লেখক, এবং তিনি মূলত লকরুম মার্ডার মিস্ট্রিতে বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন এর আগে। এখন এই বইতে টোটাল 12টা গল্প রয়েছে, এবং এমন না যে 12টা গল্প আউট অফ নো হোয়ার চলে এসেছে, এরকম না। এই গল্পগুলার কথা বা এই কেসগুলোর কথা আমরা ওই মূল যে 56টা গল্প 4টা উপন্যাস পড়েছি সেইখানে কোনো না কোনো জায়গাতে বলা ছিল। এবং যে ব্যাপারটা আমার কাছে এই বইটা পড়ার সময় ভালো লেগেছে, যে প্রত্যেকটা গল্পের শেষে 12টা গল্পের শেষেই সুন্দর করে টিকার মধ্যে লিখে দেওয়া আছে যে কোন জায়গাতে এই যে কেসটা নিয়ে আমরা মাত্র পড়লাম, এই কেসটা কোন খণ্ডের ভেতরে গিয়ে বা কোন গল্পে এই কেসটার ওই হিন্টসটা দেওয়া ছিল। যেমন ধরেন এখানে যদি আমরা ছোট্ট করে আপনাদেরকে একটু দেখাই দিই, এই যে এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে। সুতরাং এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এই বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে। আর লেখার ধরনটা একেবারে আর্থার কোনান ডয়েলের লেখার ধরনের মতোই। অ্যাড্রিয়ান কোনান ডয়েল তার বাবার লেখার ধরনটাকেই বজায় রেখেছেন, এবং তার পাশাপাশি তার বাবার নির্দেশনা অনুযায়ী লিখেছেন। এই জায়গা থেকে যেই মনে একটা সন্দেহ ছিল যে আসলে কি আর্থার কোনান ডয়েলের ওই ফিলটা বা শার্লক হোমসের ফিলটা পাবো কিনা, এই সন্দেহটা একদমই আমার মনে ছিল না। শুধু তো এই কথাগুলো বলতে আজকে আসিনি, আজকে এই পুরা বইটা নিয়ে একটু ডিপ ডাইভ দিব আমরা। এই বইটাতে টোটাল 12টা গল্প রয়েছে, এবং এই বইয়ের শুরুতে লেখকের কথা বা
অনুবাদকের কথা বা সম্পাদকের কথা কোনো কিছু বলা নাই, একেবারে ডিরেক্টলি জাস্ট হচ্ছে সূচিপত্র মূল্য টুল্য দেওয়া, ওই যে টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, তারপরে সুন্দর করে সূচিপত্র দেওয়া, তারপরেই হচ্ছে গল্পটা স্টার্ট হয়ে গেছে। একেবারে কোনো বাজে কথা বলে সময় নষ্ট করা হয় নাই। প্রথম গল্পটা হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য সেভেন ক্লকস। এবং এবার আমরা একটু ধীরে ধীরে সবগুলো গল্প নিয়ে যদি একটু আলোচনা করি। এই গল্পটাতে আমরা হচ্ছে একেবারে শুরুর দিক থেকেই শার্লক হোমসের যে মূল যে ফিলটা আমরা পেতাম আগের গল্পগুলাতে, মানে আর্থার কোনান ডয়েলের লেখাতে কিরকম ফিলটা পেতাম, যেমন ধরেন হচ্ছে গল্পের ভেতরেই ছোট ছোট করে ক্লু দেওয়া থাকতো মূল রহস্যটা সমাধানের, যদি সব দেওয়া থাকতো না, দুই একটা ক্লু দেওয়া থাকতো এবং পরবর্তীতে এই ক্লুগুলোকে ব্যাখ্যা করা থাকতো। সেই ব্যাপারটা এই গল্পের ভেতরে, এই প্রথম গল্পটার ভেতরে, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সেভেন ক্লকস, এই গল্পটার ভেতরে পারফেক্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। গল্পের যে মূল এলিমেন্ট, কি এলিমেন্টগুলো, সেই কি এলিমেন্টগুলো আমাদের সামনে প্রেজেন্ট ছিল। পরবর্তীতে শার্লক যখন এইটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে, তখন মূল রহস্যটা যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে, সেই ব্যাপারটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। গল্পটার জাস্ট ছোট্ট করে সিনাপসিস একটু বলি। নাম যেহেতু শুনে বুঝতে পারতেছেন যে এখানে ঘড়ি রিলেটেড কোন একটা জিনিস, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সেভেন ক্লকস। এখানকার কাহিনী হচ্ছে যে শার্লক হোমসের কাছে একটা মক্কেল আসে, একটা রমণী আসে। সে যেই নারীর আন্ডারে কাজ করছে, সেই নারী হচ্ছে নতুন একজন মানুষের সাথে পরিচয় হয়, যার হচ্ছে ঘড়ির ওপরে বেশ প্রবল এক ধরনের বিতৃষ্ণা আছে। যে কোনো ঘড়ি দেখলেই আক্রমণ করে ঘড়িটাকে লাঠি দিয়ে, ছড়ি দিয়ে ভেঙে ফেলে। বেশ একটু অদ্ভুত রহস্যজনক একটা ঘটনা না? এইটারই পরবর্তীতে তদন্ত হয়। এবং এইটা যে খুব সামান্য ব্যাপার না, এটার পেছনে যে বেশ সিরিয়াস একটা কারণ আছে, এইটাও খুব সুন্দর করে তদন্ত করে নিয়ে হোমস খুঁজে বের করে, এই রহস্যটা খুঁজে বের করে। এটা হচ্ছে প্রথম গল্পটা, চমৎকার গল্প লেগেছে। আর হচ্ছে পড়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আর্থার কোনান ডয়েলের যে লেখার মূল ভাবটা, সেই মূল ভাবটা চমৎকারভাবে বজায় রয়েছে। দ্বিতীয় গল্প হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য গোল্ড হান্টার। এই গল্পটা কিছুটা কনফিউজিং ছিল। কিরকম কনফিউজিং ছিল? এই গল্পটাতে হচ্ছে মূল রহস্যটার সমাধান যেভাবে করা হয়েছে, সেই সমাধানের ব্যাপারটা আমার কাছে ইনিশিয়ালি একটু কনফিউজিং লাগছিল। পরবর্তীতে যখন একটু গভীরভাবে চিন্তা করলাম, আমার কাছে মোটামুটি ওকে মনে হইল। এই গল্পটার কাহিনী কি? এই গল্পটার কাহিনী হচ্ছে এক গ্রাম্য পাদ্রী শার্লক হোমসের কাছে একটা রহস্য নিয়ে আসে। তার গ্রামে বিরাট এক বড়লোক হঠাৎ করে মারা গিয়েছে, মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিভাবে মারা গিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এবং তার ভাগ্নেই প্রথম হচ্ছে মৃত্যুর ডেথ নোটিশটা, আসলে মানে প্রথম মারা গিয়েছে সেটা লক্ষ্য করেছিল। এর পরবর্তীতে বেশ কিছু ছোটখাটো হিন্টস ছিল বা ক্লু ছিল, যেগুলো পরবর্তীতে শার্লক হোমস ব্যাখ্যা করে। তো এখানে আমার কাছে দুইটা পয়েন্ট বেশ আগ্রহজনক মনে হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে ঘড়ির অ্যালার্মের একটা ক্লু ছিল, যেই অ্যালার্মের ক্লুটা আমরা হচ্ছে অন্য আরো অনেক গল্পে পেয়েছি। একদম রিসেন্ট পড়েছি এরকম একটা গল্পে এই সেম ক্লুর ব্যাপারটা পেয়েছিলাম। জাপানের আরো অদ্ভুত একটা গল্পতেও একটা রহস্যতে এরকম ঘড়ির ওই অ্যালার্মের একটা ক্লু ছিল। এখন জাপানের আরো অদ্ভুত একটা গল্প, ওটা শার্লক হোমসের লেখার অনেক পরে এসেছে, সুতরাং ওইটা নিয়ে কোনো কনফ্লিক্ট নাই। আর আরেকটা জিনিস যেটা এই গল্পটাতে বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে একটা ত্রিকোণ প্রেমের ব্যাপার। বেশি কিছু বলবো না, তাহলে স্পয়েল হয়ে যেতে পারে। এই ত্রিকোণ প্রেমের ব্যাপারটা এই গল্পটাতে চমৎকারভাবে ফুটে উঠেছে। আচ্ছা, এর পরের গল্প হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ওয়্যাক্স গ্যামলার্স। এই গল্পটাতে আমরা হচ্ছে বাকি প্রথম দুইটা গল্পের চেয়ে আকার একটু বড় ছিল। আর হচ্ছে এই গল্পটাতে আমরা সেই চিরাচরিত অ্যাকশন কিছুটা লক্ষ্য করতে পেরেছি। স্পেশালি হচ্ছে ওয়াটসনের যেই তদন্ত, মানে অনেক সময় আমরা আগের গল্পগুলোতে আর্থার কোনান ডয়েলের লেখাতে পড়েছিলাম যে শার্লক তদন্ত করতে চায়, কিন্তু কোনো একটা কারণে ঘটনাস্থলে উপস্থিত হতে পারে না। সে ওয়াটসনকে পাঠায়, ওয়াটসন পুরা ঘটনাবলীগুলো দেখে শার্লকের কাছে এসে রিপোর্ট করে, শার্লক হচ্ছে সেখান থেকে তদন্ত করে। সেই এলিমেন্টটা এই গল্পটাতে বেশ চমৎকারভাবে প্রেজেন্ট ছিল। আর এর পাশাপাশি এই গল্পটা মূল সিনাপসটা যদি একটু বলি, শুরুর অংশটুকু, এখানে এই গল্পে শার্লক আর ওয়াটসনের কাছে এক বৃদ্ধ লোক আসে। সে হচ্ছে একটা মিউজিয়ামে সিকিউরিটি গার্ডের চাকরি করে এবং সে তার নাতিকে নিয়ে আসে। তো
মোমের মিউজিয়াম বলতে কি বুঝাচ্ছি, ওই যে ওয়্যাক্স গ্যাম্বলার্স নামের সাথে একটু মিল আছে। এখানে ওই মিউজিয়ামে হচ্ছে মোম দিয়ে বিভিন্ন মানুষের প্রতিকৃতি বানানো, স্পেশালি আশেপাশের বেশ ঘটনাবলী, অপরাধ সম্পর্কিত বেশ কিছু ঘটনাবলী এবং চরিত্রকে নিয়ে মোম দিয়ে সুন্দর করে প্রতিকৃতি বানানো আছে। তো সে হচ্ছে ওই দারোয়ানটা বা সেই যে লোকটা শার্লক হোমসের কাছে এসেছে, সেই লোকটা একদিন খেয়াল করে যে মোমের প্রতিকৃতির দুইটা এরকম প্রতিকৃতি ছিল যে তাস খেলছিল, ওই তাসের কার্ড গুলো এলোমেলো হয়ে করে রেখে গেছে কেউ, মানে কোন একটা চোর এসে এলোমেলো করে রেখে গেছে। তা চোর আসলে শুধু এই সামান্য ব্যাপারে কেন পরিবর্তন করবে, এইটা নিয়েই মূলত তদন্তে নামে এবং পরবর্তীতে আমরা গল্পটার মূল রহস্যটা ভালো করে স্পষ্টভাবে বুঝতে পারি। এবং এখানে আমরা শার্লকের যে চিরায়ত যে রূপটা, সামান্য কোনো একটা ঘটনা থেকে রহস্যের মূল ভাবটা ধরে ফেলা, এই বিষয়টার প্রেজেন্সটা এই গল্পটাতে ছিল, বেশ ভালো রকম ভাবে ছিল। আচ্ছা, এই গল্পটা পড়ার সময় আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে যে এই পুরা বই জুড়েই বেশ কয়েকটা জায়গাতে ছোট ছোট করে ফুট নোট দেওয়া আছে, যেই জিনিসগুলো আমরা খুব একটা পরিচিত না, অন্তত এখন পরিচিত না। আগে সেই সেই সময়কার লন্ডনে যেই জিনিসগুলো, মানে যেই ব্যাপারগুলো খুব প্রচলিত ছিল, যেমন ধরেন আমি একটা মার্ক করে রেখেছি এখানে, একটা জায়গাতে বলা হয়েছে ফারলং। ফারলং জিনিসটা কি, মানে দূরত্ব বলা হয়েছে যে 3 ফারলং এগিয়ে থেকে রেস শেষ করেছিল ঘোড়াটা। ফারলং কি? ফারলং হচ্ছে 200 মিটার বা 1 মাইলের 8/1 ভাগ। এটা ছোট্ট করে হচ্ছে এই ফুটনোটের মধ্যে ছোট্ট করে লেখা আছে। তাহলে এই যে ছোট ছোট ইনফরমেশন গুলো যেগুলো খুব কাজে লাগে, এই কাজে লাগার মতো টিকা দেওয়া আছে। খুব বেশি যে বড় করে লেখা আছে, ডিস্ট্রাক্টিং যে হবে ব্যাপারটা এরকম না, কাজে লাগার মতোই বেশ টিকাগুলো এখানে দেওয়া আছে। এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় গল্পটা। এর পরের গল্পটা হচ্ছে তৃতীয় গল্প। এর পরের গল্পটা মানে চতুর্থ গল্পটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য হাইগেট মিরাকল। এইটাও একটা অসামান্য একটা গল্প। কেন বলছি তার কারণ হচ্ছে এই গল্পটাতে ডাবল অ্যাক্টিং এর একটা ব্যাপার এইখানে রয়েছে। এবং এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে এই গল্পটা মূলত যাকে ঘিরে আবর্তিত হয় বা যাকে ঘিরে পুরা রহস্যটা আবর্তিত হয়, সে প্রকৃতপক্ষে আহ কোনো অপরাধ করে নাই, বরং যেখানে আমরা হচ্ছে ওই শার্লকের যেই চাতুর্যতা, সেই চাতুর্যতার একটা প্রভাব লক্ষ্য করতে পেরেছি। এবং তার পাশাপাশি আমরা শার্লক হোমসকে কেন সবচেয়ে বেশি ফেমাস মনে করি, তার কারণ শার্লক হোমসের ডিডাকশন পাওয়ার। সে হচ্ছে খুব অপরিচিত কোনো একটা মানুষকে ছোটখাটো কোনো একটা ক্লু দেখে অনেক কিছু বলে দিতে পারে। এই ডিডাকশনের প্রভাবটা এই গল্পে বেশ ছিল এবং একটু বেশি করেই ছিল। এই গল্পের মূল কাহিনী হচ্ছে যে এখানে একজন শার্লকের কাছে হচ্ছে একটা নারী আসে, নারী এসে বলে যে তার হাজবেন্ড নাকি আম, তার হাজবেন্ড হচ্ছে সে ওই সোনা আর হচ্ছে হীরার ব্যবসা করে, তার হাজবেন্ড নাকি তার পার্টনারের সাথে ছল চাতুরি করে বেশ কিছু হীরা চুরি করেছে, এরকম বলে। তো এবং শার্লক হোমসকে অনুরোধ করে যেন এই অপরাধটা থামায়। এবং এই অপরাধের তদন্ত করতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা আমরা আমাদের চোখের সামনে দেখি। তো এই গল্পে আমরা দুইটা পয়েন্ট আলাদা করে লক্ষ্য করেছি বা লক্ষ্য করতে পারবো। প্রথম পয়েন্ট হচ্ছে শার্লক হোমসের সাথে ওই যে লেস্ট্রাডের যেই চিরায়ত একটা দ্বন্দ্ব, বা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও বাধ্য হয়ে শার্লক হোমসের সহায়তা বা সহযোগিতা নেওয়া, এই ব্যাপারটা প্রেজেন্ট ছিল। তার পাশাপাশি আরেকটা ব্যাপার প্রেজেন্ট ছিল, দাম্পত্য কলহ একটা মানুষকে যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এবং একটা মানুষের ডিসিশনকে যে কতটুকু ডিসিশনের ওপরে কতটুকু প্রভাব ফেলতে পারে, সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পেরেছি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারবো এই গল্পে, সেটা হচ্ছে যে শার্লক হোমস একজন কনসাল্টিং ডিটেকটিভ। তিনি আইন রক্ষাকর্তা নন এবং তাকে যে সব সময় সব ঘটনাগুলো আইনের পর্যায়ের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে, এই বাধ্যবাধকতাটুকু তার মধ্যে নেই। সুতরাং কোনো একটা ঘটনা যদি এরকম তার কাছে মনে হয় যে এই ঘটনাটুকু যদি সামনে নিয়ে আসা হয় তাহলে অন্যায় হবে, তাহলে তিনি সেই ঘটনাটুকুকে লুকিয়ে রাখার ওই ক্ষমতাটা বা রাখেন বা ওই অধিকারটা রাখেন, এই ব্যাপারটা খুব ভালো করে চমৎকারভাবে এই গল্পের ভেতরে প্রেজেন্ট ছিল। আমি খুব সতর্কতার সাথে বলার চেষ্টা করেছি যেন গল্পের কোনো রকমের স্পয়লার না হয়। পরের গল্প হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ব্ল্যাক বার্নেট। এই গল্পটাও সামান্য বড় এবং
আগের গল্পটার মতো এই গল্পে আমরা লক্ষ্য করতে পেরেছি যে হোমস আইনের ঊর্ধ্বে গিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষ নিয়েছেন। আবার এই গল্পটাতে আমরা প্রেম দেখেছি, ব্ল্যাকমেইলিং দেখেছি, খুন দেখেছি, আরেকজনকে বাঁচানো দেখেছি, সবকিছু মিলাই বেশ চমৎকার একটা গল্প হয়েছে। এই গল্পটাতে আমরা স্যার রেজিনাল্ডের ঘরে কর্নেল ডেলি নামে একজন ব্যক্তির খুন হওয়ার ঘটনা লক্ষ্য করি। গল্পটার কাহিনী হচ্ছে এরকম যে শার্লক হোমস হচ্ছে একটা রহস্যের তদন্তের ডাক পায় ও কোন একটা প্রত্যন্ত অঞ্চলে খুবই প্রভাবশালী একজন মানুষ স্যার রেজিনাল্ড, তার ঘরে হচ্ছে কর্নেল ডেলি আকস্মিকভাবে খুন হয়েছেন। এবং কিভাবে খুন হয়েছেন ইনিশিয়ালি দেখে আত্মহত্যা মনে হচ্ছিল, বাট পরবর্তীতে বোঝা যায় যে গলার এখানে কেউ কেটে স্লিট থ্রোট করে হচ্ছে কেউ একজন খুন করেছে। এবং খুব স্বাভাবিকভাবেই সন্দেহের তীর যায় স্যার রেজিনাল্ডের দিকে, তার কারণ স্যার রেজিনাল্ডের সাথে কর্নেল ডেলির একটা ঝগড়া হয়েছিল। পরবর্তীতে গিয়ে আমরা কমপ্লিটলি ভিন্ন একটা ঘটনা দেখতে পাই, এবং এই যে ভিন্ন ঘটনা হয়েছে এই এলিমেন্টটা চমৎকারভাবে শার্লক হোমস তদন্তের মাধ্যমে ফুটিয়ে নিয়ে এসেছে। এবং তার পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করতে পেরেছি যে অনেক সময় কিছু মানুষ পারিপার্শ্বিকতার কারণেই বাধ্য হয় সত্য লুকিয়ে রাখার জন্য, যদিও সে টের পায় যে সত্য লুকিয়ে রাখলে সে নিজেই দোষী হয়ে যেতে পারে, কিন্তু নিজের লাভড ওয়ানকে বাঁচানোর জন্য হলেও মানুষ মাঝে মাঝে এই কাজটা করে। এই ব্যাপারটা আমরা এই গল্পটিতে লক্ষ্য করতে পেরেছি। আচ্ছা, যাই হোক, পরের গল্প হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সিলড রুম। আচ্ছা, এই অ্যাডভেঞ্চার অফ দ্য সিলড রুম এইটা হচ্ছে কাইন্ড অফ লকড রুম মার্ডার মিস্ট্রির মতো। এই গল্পটাতে আমরা, এই রহস্যটাতে আমরা দেখেছি যে একটা বদ্ধ ঘরের ভেতরে হচ্ছে এক হাজব্যান্ড এবং ওয়াইফ। হাজব্যান্ড হচ্ছে তার ওয়াইফকে গুলি করে, নিজেও হচ্ছে মাথায় গুলি করে নেয়, গুলি করে আত্মহত্যা করে। তো হচ্ছে তার ভাগ্নি মেইনলি শার্লক হোমসের কাছে এই রহস্যটার তদন্ত করার জন্য নিয়ে আসে। এবং এই গল্পটাতে আমরা যেরকম লকড রুম মার্ডার মিস্ট্রির ঘটনা দেখতে পেরেছি, ঠিক তার পাশাপাশি এখানে আমরা আরেকটা কি এলিমেন্ট লক্ষ্য করতে পেরেছি। অনেক সময় এরকম হয় যে হোমস বুঝতে পারছে যে অপরাধী এই ব্যক্তিটা, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে ঠিক ধরা যাচ্ছে না যে অপরাধীকে। তখন কি হয়, তখন হোমস হচ্ছে অপরাধীকে একটা ফাঁদ ফেলে নিয়ে তারপরে সামনে নিয়ে আসে। অপরাধী আরেকটা অপরাধ করে ফেলে আগের অপরাধটা চাপা দেওয়ার জন্য, তখন হচ্ছে হোমস সেই অপরাধটাকে পাকড়াও করে। এবং এইটা একটা চমৎকার লকড রুম মার্ডার মিস্ট্রি মনে হয়েছে আমার কাছে। এবং ওই যে বললাম জন ডিকসন কারের প্রভাবটা এই গল্পের ভেতরে বেশ চমৎকারভাবে প্রেজেন্স ছিল। এর পরের গল্প হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ ফোক্স রাথ। এই গল্পটার মূল কাহিনী হচ্ছে কর্নেল ম্যাথিয়াস অ্যাডেলটন কে হচ্ছে খুন করা হয়, বিভৎসজনকভাবে খুন করা হয়। একেবারে মাথায় কুড়াল দিয়ে কোপ দিয়ে মাথাটা দুই ভাগ করে নিয়ে খুন করা হয়। এবং খুব স্বাভাবিকভাবেই সন্দেহের তীর চলে যায় তারই এক আত্মীয়ের দিকে। একেবারে এই খুনের ঘটনাটাতে সাক্ষীও প্রেজেন্ট ছিল। খুন হওয়ার পরবর্তীতেই হচ্ছে বাড়ির চাকর বা বাটলার দেখেছে যে যাকে সন্দেহ করা হচ্ছে তার রক্তময় হাত, তারপর হচ্ছে হাতে খুন করা অস্ত্র। মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এই ব্যক্তিটাই খুনি, এবং হোমস কিভাবে নির্দোষ প্রমাণ করবে, কিন্তু নির্দোষ প্রমাণ করতে পেরেছে এবং খুবই সামান্য ক্লুর মাধ্যমে প্রমাণ করতে পেরেছে। এই গল্পে আমরা বেশ কয়েকটা পয়েন্ট লক্ষ্য করতে পেরেছি, পয়েন্ট টু বি নোটেড। প্রথম পয়েন্ট হচ্ছে যে হোমস যখনই কোনো একটা রহস্যের তদন্ত করে এবং যখন এই রহস্যের তদন্তটা কোনো পুলিশের তদন্তের সাথে কোলাইড করে, সবসময় হোমস নিজে কোনো ক্রেডিট নেয় না। এবং এই জন্য আমরা লক্ষ্য করতে পেরেছি যে লেস্ট্রেড বলেন বা হচ্ছে গ্রেগসন বলেন বা অন্য যে কোনো ওই স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ বলেন, হোমসকে কিন্তু বাধা দেয় না, কারণ তারা জানে যে তদন্ত করতেছে করুক, লাভ তো আমারই হবে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে যে হোমস তদন্তের চলাকালীন সময়ে পুলিশদেরকে বিভিন্ন ক্লু দেয়, যেন পুলিশরা যদি খুব জটিল চিন্তা করে যেন ধরতে পারে। আলটিমেটলি তারা ধরতে পারে না, এটা ভিন্ন একটা কথা। তৃতীয় আরেকটা পয়েন্ট নোটিস করার মতো, সেটা হচ্ছে যে এই যে সময়টা, যেই সময়ে এই গল্পগুলো ঘটছে বা ঘটনাগুলো ঘটছে, সেই সময়টা উপনিবেশের সময়। এবং প্রত্যেকটা গল্পের সময়কাল দেওয়া আছে। ওয়াটসন গল্পগুলো বলার সময়, দেখার সময় সময়কাল বলেছে 1897, 98, 95, 96, সেই সময়কাল সময়। তখন কিন্তু উপনিবেশ চলছিল এবং ইংরেজদের যে এই যে এত প্রভাব প্রতিপত্তি, এই যেই চরিত্রটার কথা বললাম অ্যাডেলটন, তাকে জাস্টিস অফ পিস
উপাধি দেওয়া হয়েছিল। এবং সে কিভাবে এত বিপুল অর্থ বা প্রতিপত্তি পেল, সে অস্ট্রেলিয়াতে গিয়েছিল, কোনো একটা স্বর্ণের খনিতে কাজ করেছিল এবং স্বর্ণের খনি থেকে মূলত টাকা পয়সা পেয়েছে। এখানে ইংরেজদের চরিত্রের একটা খুব বাজে দিক প্রকটভাবে ফুটে উঠেছে। সেটা হচ্ছে ইংরেজরা এই যে বিপুল প্রতিপত্তির অধিকারী হয় কোনো না কোনো অপরাধ করার মাধ্যমে বা অন্য কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমেই তারা বিপুল প্রতিপত্তির অধিকারী হয়। এই ব্যাপারটা এই গল্পে, স্পেশালি এই উপনিবেশের যে প্রেজেন্সটা এই গল্পের ভেতরে প্রকটভাবে ছিল। এবং আমরা এই গল্পের শেষে যখন রহস্যের সমাধান হয়, তখন হোমস ঠিক এই দিকটা চিন্তা করে নিয়েই যে এন্ডিংটা তৈরি করেছে, সেই এন্ডিংটা পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। এর পরের গল্পটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য আব্বাস রুবি। এটা আরেকটা একটা চমৎকার গল্প, যে রুবি, এই আব্বাস রুবি, এই রুবি হারিয়ে যাওয়া নিয়ে একটা গল্প। এবং এই গল্পে দেখা গিয়েছে যে একটা হতভাগ্য মানুষ হোমসের কাছে সাহায্য চায়। খুব বিখ্যাত কেউ না, খুব অর্থ প্রতিপত্তির কেউ না, মানে একেবারে হচ্ছে খুবই সাধারণ একজন মানুষ হোমসের কাছে সাহায্য চায়। এবং এখানে আমরা হোমসের চরিত্রের আরেকটা দিক স্পষ্টভাবে দেখতে পেরেছি। যদি কোনো সময় এরকম হয় যে শার্লক হোমস রহস্যর একটা ভাব লক্ষ্য করতে পারছেন, বা তার কাছে যদি মনে হয় যে এই রহস্যটা সমাধান করতে হলে তার সেই ক্ষুরধার মস্তিষ্কের ব্যবহার হবে, তাহলে তিনি ওই ক্লায়েন্টের কাছ থেকে টাকা পয়সা পাবেন কি পাবেন না এগুলো চিন্তা করেন না, তিনি রহস্যটা নেন। এবং এই জিনিসটা আমরা এই গল্পে দেখতে পেরেছি। গল্পের কাহিনীটা অনেকটা এরকম যে শার্লক হোমসের কাছে একটা খুবই হতভাগ্য মানুষ আসে। সে হচ্ছে এই জায়গাতে অনেক নাম টাম বলা আছে, আমি জাস্ট হচ্ছে কি বলবো যে হচ্ছে ওই যে জন ডোভারটন। জন ডোভারটনের বাড়িতে হচ্ছে সেই ব্যক্তিটা কাজ করতো, খুবই সামান্য একটা কাজ করতো। তার কাজ ছিল হচ্ছে ওই স্বর্ণ এবং হীরা এগুলো যত্ন করে রাখা। তো তার বাড়িতে হচ্ছে নতুন আত্মীয় স্বজন আসে, এবং আত্মীয় স্বজন এসে নিয়ে একটা ওই আব্বাস রুবি, গল্পের নামকরণ যেটাতে, একটা লাল রঙের রুবি, সেই রুবিটা দেখতে চায়। তো তখন হচ্ছে যখন রুবিটা দেখাইতে যায়, তখন হচ্ছে কোনো একটা কারণে একটা ডিস্ট্রাকশন হয়, গল্পটা পড়লে জানতে পারবেন। এবং পরবর্তীতে এসে দেখা যায় রুবিটা হারাই গেছে, গায়েব হয়ে গেছে। এবং কে চুরি করেছে ওই নিরাপরাধ ব্যক্তি, তাকে দোষ দেওয়া হয়। তার কারণ তার কোনো একটা অতীত ছিল, অতীতের কারণে দোষ দেওয়া হয়, অতীতের অপরাধের কারণে দোষ দেওয়া হয়। এখানে শার্লক হোমসের তদন্তের ব্যাপারটা যেরকম ফুটে উঠেছে, ঠিক তার পাশাপাশি আমরা এই যে ডোভারটন ব্যক্তিটার কথা বললাম, জন ডোভারটন, তারও চরিত্রটাকে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। তার কাছে এই রুবি খুব একটা লোভনীয় বা খুব একটা আকর্ষণীয় তার কাছে না, বরঞ্চ তার চরিত্রের একটা কোমল রূপ আমরা দেখেছি। সে মূলত উদ্ভিদবিদ, এবং তার কাছে রুবির চেয়ে লাল ক্যামেলিয়া ফুলগুলোকে অনেক পছন্দ। সে লাল ক্যামেলিয়া ফুল হচ্ছে তার বাগানে চাষ করেছে, সেটা তার কাছে বেশি পছন্দের। তো এই ছোট্ট একটা সামান্য ব্যাপার, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই গল্পে আমরা কয়েকটা এলিমেন্ট লক্ষ্য করতে পেরেছি। প্রথম এলিমেন্ট হচ্ছে নির্দোষ ব্যক্তিকে বাঁচানো। দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে ক্ষমতাধর ব্যক্তিদের স্ক্যান্ডালকে লুকিয়ে রাখা। হ্যাঁ, এইটা একটু শুনতে খারাপ শোনা গেলেও হোমসের এই ব্যাপারটা আমরা অনেকবার লক্ষ্য করতে পেরেছি, যে খুব ক্ষমতাধর ব্যক্তির কোনো একটা স্ক্যান্ডাল যদি হচ্ছে ছড়ায় যায়, তাহলে ওই ক্ষমতাধর ব্যক্তিটার মান সম্মান ধুলোয় মিশিয়ে যাবে। তখন হোমস হচ্ছে ওই স্ক্যান্ডালটা লুকায় রাখে। এখন আমার কাছে এইটা, আপনাদের কাছে এইটা কতটুকু যৌক্তিক বা কতটুকু ভালো কাজ মনে হবে এটা জানি না, বাট এটা দরকার কেন? তার কারণ এর মাধ্যমে শার্লক হোমস মোটামুটি একটা পাওয়ার হোল্ড করতে পারে, যার কারণে অ্যাটলিস্ট তার বিপক্ষে খুব বেশি মানুষজন চলে গেলে সে ওই ব্যাকআপটা ওই যাকে সে রক্ষা করেছে তার কাছ থেকে পাবে। এটা খুবই মাইনিউট একটা ব্যাপার, এটা নিয়ে হয়তো বা খুব একটা কেউ আলোচনা করবে না। তৃতীয় যে পয়েন্টটা আমার কাছে ভালো লেগেছে তা হলো দ্রুততার সাথে রহস্যের সমাধান করা, একেবারে খুবই ফাস্ট, এবং একেবারে মাইনিউট ডিটেল পর্যন্ত হচ্ছে হোমস মিস করে না। এই গল্পটাতে আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি। এবং চতুর্থ ব্যাপার বেশ মজার, সেটা হচ্ছে আমরা এর আগেও লক্ষ্য করতে পেরেছি শার্লক হোমস হচ্ছে খুব নাটকীয়ভাবে হারানো সম্পদ ফিরায় দিত। মনে আছে যে ওই কোন একটা সময়ে কোন একটা নীলকান্ত মণির মতো কিছু একটা হারাই গেছিল, ওই খরগোশ না, সরি, রাজহংসীর গলায় ভেতর দিয়ে, মানে পাকস্থলীর ভেতরে চলে গিয়েছিল, এবং ওইটাকে যখন ফেরত দেওয়া হয় বেশ নাটকীয় ভাবে হোমস ফেরত দিয়েছিল, মনে পড়ে? এই গল্পটাতে আমরা ঠিক তেমনই একটা ঘটনা দেখতে পেয়েছি, যে আব্বাস রুবি যেরকম চমৎকার ভাবে ফেরত দিয়েছেন বেশ নাটকীয় ভাবে, এবং হোমস নিজেও স্বীকার করেছে যে এই নাটকীয়তার লোভটুকু সামলাতে পারলাম না।
তো এই যে আমরা কোনান ডয়েলের লেখার যে ধরনটা, সেই ধরনটাও যে এই বইটাতে চমৎকারভাবে পাচ্ছিলাম, এইটারই একটা প্রমাণ হচ্ছে এই ছোট্ট একটা সামান্য ঘটনা, নাটকীয়ভাবে হারানো সম্পদের ফেরত দেওয়া। এর পরের গল্প হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডার্ক অ্যাঞ্জেলস। এই গল্পটা সুন্দর, বিষণ্ণ রকমের সুন্দর, এবং এই ধাঁচের গল্প আমরা এর আগেও পড়েছি। 5টি কমলালেবুর রহস্য বা কমলালেবুর বিচির রহস্য, এরকম একটা নাম ছিল, যে ওখানে কোনো একটা গুপ্ত সংঘ থেকে পালিয়ে আসা কোনো একটা ব্যক্তি ওই গুপ্ত সংঘের কোনো একটা কবলে পড়ে নিয়েই মারা যায়। এই হচ্ছে এলিমেন্ট। এই গল্পটার মূল চরিত্র হচ্ছে ড্যাফনে ফেরার্স নামক এক তরুণী হোমসের কাছে একটা রহস্য নিয়ে আসে। তার বাবা তার বাবা হচ্ছে অন্য কোনো একটা দেশ থেকে সমগ্র ধন সম্পদ একেবারে বিক্রি করে দিয়ে ইংল্যান্ডে এসে এমন একটা জায়গায় সেটেল হয়েছেন লোক সম্মুখের ঠিক আড়ালে, এবং ওই তার সাথে হচ্ছে তার জাস্ট খুবই দুইজন পরিচিত লোক, একজন বাটলার আর একজন হচ্ছে ম্যানেজার রেখেছে। এবং তার বাবা কিছুদিন পরে রহস্যময়ভাবে একটা চিঠি পায়, মৃত্যুদূতের চিঠি, এবং হুমকি দেওয়া হয়। পরপর 2-3বার হুমকি আসে, এবং এইটাতে হচ্ছে ড্যাফনে ফেরার্স খুব ভয় পেয়ে হোমসের শরণাপন্ন হয়। এরকম গল্প আমরা এর আগেও লক্ষ্য করেছি। ঠিক আগের গল্পটার পরিণতির মতো এই গল্পেরও পরিণতি হয়েছে। হোমস চেষ্টা করে বাঁচানোর, বাট আলটিমেটলি বাঁচাতে পারে কিনা সেটা হচ্ছে মূল দেখার ব্যাপার। এবং এই গল্পটাতেও আমরা হোমসের সেই চিরাচরিত ডিডাকশনের খেলা, বা সামান্য ব্যাপার, সামান্য ক্লু, সামান্য জিনিস দেখে সামনে বসা চরিত্রটার সবকিছু বলে দেওয়ার যে অসামান্য ক্ষমতা, এই ক্ষমতাটা আমরা চমৎকারভাবে লক্ষ্য করতে পেরেছি। আর এর পাশাপাশি আরেকটা পয়েন্ট হচ্ছে যে খুব ভালো ডিটেকটিভ হতে হলে গুপ্ত সংঘর রীতিনীতি সম্পর্কে জানতে হয়। খুব বেশি ডিটেলস ইলাবোরেটলি বলবো না, এটা হচ্ছে খুব ভালো ডিটেকটিভের একটা লক্ষণ। হোমসের এই লক্ষণটা আছে, এবং হোমস শুধুমাত্র যে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার বলে, ব্যাপারটা এরকম না, তার প্র্যাকটিক্যাল নলেজও অনেক বেশি। আমরা এর আগেও লক্ষ্য করতে পেরেছি যে ওই বিভিন্ন কাঠের গুঁড়া, তামাক এবং ওই সিগার, অনেক রকমের সিগার নিয়ে তার গবেষণা আছে। এটা তো আর এমনি এমনি হয় না, এমনি এমনি তো সে সামান্য ব্যাপার দেখে বলে দিতে পারে না। এই তার পেছনে যে বিস্তর গবেষণাটা আছে, এই গল্পে খুবই সাটেলি হিন্ট দেওয়া আছে, বাট এটা হচ্ছে খুঁজে নিতে হবে। এর পরের গল্পটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য টু উইমেন, এবং এই গল্পেও আমরা হচ্ছে স্ক্যান্ডাল ইন বোহেমিয়া যেরকম গল্পটাতে পেরেছিলাম, ঠিক এই গল্পটাতেও কাছাকাছি সিমিলার একটা ঘটনা ঘটেছে। এই গল্পটাতে হচ্ছে হোমস হচ্ছে খুবই সিরিয়াস একটা কেসের মুখোমুখি হয়, এবং পুরো গল্পটা জুড়ে হচ্ছে সেই সিরিয়াসনেসটা বজায় ছিল। এখানে কোনো একটা ডাচেস হোমসের সাহায্য চায় যে তার হাজবেন্ড হচ্ছে কোনো একটা জায়গাতে নাকি মানে এরকম একটা তাকে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো একটা জায়গাতে নাকি তার হাজবেন্ড এর আগে বিয়ে করেছিল। তো ততদিনে তো ইংল্যান্ডের ওই মানে 2বার বিয়ের ওই নিয়মটা নাই, প্রথমবার যদি কেউ বিয়ে করে তার মানে তার দ্বিতীয় বিয়েটা ইলেজিটিমেট হয়। এবং ওই নারীটার হচ্ছে কন্যারও রিসেন্টলি বিয়ে হয়েছে, বাগদান হয়েছে। তো এখন যদি তার বিয়েটা হচ্ছে ইলিজিটিমেট ঘোষণা হয়, তার মানে তার কন্যার যে বাগদান হলো সেটা সম্পূর্ণ ভেস্তে যাবে, এবং খুব যে মানে অনেক বড় আকারে ক্ষতি হয়ে যাবে। এবং এইটা থেকে বাঁচার জন্য তাকে ব্ল্যাকমেইল করা হয়, এবং ব্ল্যাকমেইল হিসেবে কি চাওয়া হয় হচ্ছে তার হাজবেন্ড, মারা গেছে অবশ্য, তার হাজবেন্ডের হচ্ছে বেশ কিছু গোপন নথি, যেটা পুরো ইংল্যান্ডকে হচ্ছে ধ্বংস করে দিতে পারে। এরকম সাউন্ডস ফ্যামিলিয়ার, এরকম গল্প আমরা এর আগে ওই 4টা খণ্ডের মধ্যেও পেয়েছি। এবং এই গল্পটাতে আমরা 2টা ভিন্ন রকমের নারীর রূপ দেখতে পেরেছি। ওই যে আমরা যে নারীটার কথা বললাম, যার হচ্ছে কন্যার বাগদান হয়েছে, যার হাজবেন্ড নাকি এর আগে বিয়ে করছে বলে সন্দেহ করা হচ্ছে, তো বিয়ের দলিল যদি সত্যি হয় তাহলে কি হবে? তখন এই নারীটার, এই ডাচেসের একটা তার চরিত্রের একটা প্রবল শক্তিশালী ব্যাপার আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং সে এরকম স্বীকারও করে যদি সত্যি হয় সে অন্য কোনো নারীর অধিকারকে নষ্ট করবে না। তার পুরা জীবন যদি নষ্টও হয়ে যায়, তার যদি মানে প্রভাব প্রতিপত্তিও যদি নষ্ট হয়ে যায়, সবকিছু সে বিলিয়ে দিতে সম্ভব, কিন্তু সে অন্য কোনো নারীর ওই হকটা নষ্ট করবে না। এরকম একটা ব্যাপারে সে স্বীকার করে, এবং সে এরকমও বলে যে শুধুমাত্র যদি আমার মেয়ের কথা চিন্তা না করতাম, মেয়ের কথা চিন্তা করলে আমার কষ্ট লাগে, এছাড়া হচ্ছে আমার আর কোনো কষ্ট থাকবে না।
এবং পরবর্তীতে হোমস হচ্ছে তদন্ত করে ভিন্ন একটা ঘটনা বা ভিন্ন একটা গল্প খুঁজে বের করে। এবং এই গল্পটাতে আমরা হচ্ছে হোমসের আরো একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী লক্ষ্য করতে পেরেছি। আমরা হোমসের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটা ফিমেল ক্যারেক্টারের প্রভাব এর আগে লক্ষ্য করতে পেরেছিলাম না, আইরিন অ্যাডলার। ঠিক তেমনই এখানে আরেকটা ক্যারেক্টার ছিল, তার নাম হচ্ছে এডিথ ফন ল্যামারিন, এবং খুবই প্রভাবশালী একজন নারী চরিত্র। তার বিপক্ষে হোমস মেইনলি তদন্ত করেছেন, এবং এইখানেও আমরা হচ্ছে হোমসের ক্ষুরধারো বুদ্ধি দেখতে পেরেছি। এবং এখানে আরেকটা পয়েন্ট, আমি এর আগেও বলেছি যে শার্লক হোমস কোনো আইনের ব্যক্তি না। তিনি আইন মেনে চলার জন্য খুব বেশি খুব বেশি যে বাধ্যকতা তার আছে, ব্যাপারটা এরকম না। বরঞ্চ আমরা এটা লক্ষ্য করতে পেরেছি, যদি কোনো প্রবাবল কজ থাকে বা যদি হচ্ছে এরকম কোনো কারণ থাকে যে গ্রেটার গুড, যে ভালো কিছু করতে হবে, সেইটা করার জন্য তিনি আইন ভাঙতেও পিছপা হন না। এবং এই গল্পটাতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে খুব ভালো একটা কারণে শার্লক হোমস হচ্ছে এবং ওয়াটসনের সাথে গিয়ে একটা আইন ভঙ্গ করেছে। খুব সিরিয়াস কিছু না, আপনার কাছে খুব লেম মনে হতে পারে যে আইন ভাঙতেছে, আইন ভাঙার কারণটা খুব লেম মনে হতে পারে, বাট আইন ভেঙেছে এই ব্যাপারটা এই গল্পে প্রেজেন্ট ছিল। এবং আমরা এর আগেও আর্থার কোনান ডয়েলের লেখাতেও এরকম দু একটা গল্পে দেখেছিলাম, ওই কন্টিনিউশনটা এই গল্পের ভেতরে ছিল। চমৎকার একটা গল্প হয়েছে এটা। এর পরের গল্প হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেপ্টফোর্ড হরর। এই গল্পের কাহিনী হচ্ছে, হোমসের কাছে এক ব্যক্তি আসে এবং সে ব্যক্তিটা বলে যে তার ভাতিজি খুব ভয় পাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তার ভাতিজি ভাই এবং মা হচ্ছে রহস্যজনকভাবে মারা গিয়েছে। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে তার ওই কোন একটা পুরনো বাড়িতে আর কি, এবং বস্তির মধ্যে, বস্তির মতো এলাকা, বাট আগে অনেক সম্ভ্রান্ত এলাকা ছিল, আমাদের পুরান ঢাকার এলাকার মতো। তো হচ্ছে ওখানে বিরাট এক ক্যাসেলে তার মা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, তার ভাইও হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এবং ওই মেয়েটারও হচ্ছে হৃদযন্ত্রের দুর্বলতা রয়েছে, এবং অদ্ভুতভাবে তাদের মৃত্যু হয়েছে। যদিও ওই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, ডাক্তাররা ঘোষণা করেছে যে মৃত্যুটা স্বাভাবিক। এবং পরবর্তীতে এই যে লোকটা এসেছে, তার ভাতিজিকে ভাতিজি হচ্ছে ওই পুরা বাড়িটারি বিক্রি করে দিয়ে আরেক জায়গায় চলে যাইতে যাচ্ছে, সে এসেছে হোমসকে বলে বোঝানোর জন্য যে যেন বিক্রিটা না করে। এবং পরবর্তীতে হোমস হচ্ছে চমৎকার একটা রহস্য খুঁজে বের করে, প্রকৃত কালপ্রিটকে যথাযোগ্য শাস্তি দিতে পারে, যদিও সে পালায় যায় আলটিমেটলি। এবং পরবর্তীতে হচ্ছে মূল রহস্যটা সামনে তুলে নিয়ে আসতে পারে। এবং এই গল্পটা যখন পড়ছিলাম তখন আমি আরেকটা গল্পের একটা প্রেজেন্স লক্ষ্য করছিলাম। মূল শার্লক হোমস, আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসে আমরা একটা জিনিস দেখেছিলাম, একটা গল্প পড়েছিলাম এরকম, নামটাও আমার মনে নাই। ওই গল্পটাতে আমরা দেখেছিলাম যে কোন একটা হচ্ছে ফিমেল একটা ক্যারেক্টার, একটা নারী চরিত্র হোমসের কাছে আসে, এরকম যে তার বাবা, ওই নারী চরিত্রটার বাবা হচ্ছে অদ্ভুত কিছু পশু পাখি, বেবুন, তারপর হচ্ছে চিতা এরকম পালে, এবং ওই মেয়েটার যে তার বোন মারা গিয়েছে, সৎ বাবা আর কি, তার বোন মারা গিয়েছে অদ্ভুত একটা কারণে, অদ্ভুত ভাবে মারা গিয়েছে, যে হচ্ছে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে পায় নাই, এবং সে খুব ভয় পাচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এবং আমরা পরবর্তীতে লক্ষ্য করি যে হচ্ছে হোমস কি করে, ওই নারী চরিত্রটা মক্কেলের যেই ঘরে থাকার কথা সেই ঘরটা সুইচ করে, হোমস আর ওয়াটসন ওই ঘরে থাকে, এবং পরবর্তীতে দেখে যে ঘরের ওই সিলিং এর ওখানে একটা পাইপ থাকে, পাইপ থেকে হচ্ছে আফ্রিকা না কোন জায়গার একটা সাপ আসে, সাপ এসে নিয়ে হচ্ছে আক্রমণ করে, এবং সাপ দিয়ে হচ্ছে তার সৎ বাবা হচ্ছে ওই তার বোনকে খুন করেছিল। একেবারে সিমিলার একটা কেস, কাছাকাছি অনেকগুলো মিল আছে এই কেসটার মধ্যে। এবং এই যে প্রেজেন্সটা এখানে আমার কাছে বিরক্ত লাগে না, বরং আমার কাছে মনে হয়েছে যে সিমিলার ঘটনা তো, অপরাধ তো সিমিলার হইতেই পারে, বাট ওই কন্টিনিউশনটা প্রেজেন্স ছিল, ওই ব্যাপারটাই আমার কাছে ভালো লাগছে, যে মিল খুঁজে পাচ্ছিলাম যে কোনান ডয়েলের লেখা আর হচ্ছে আর্থার কোনান ডয়েলের লেখার অ্যাড্রিয়ান কোনান ডয়েলের লেখার এই মিলটা বেশ ভালো চমৎকার ভাবে এই গল্পটাতে খুঁজে পাওয়া যাচ্ছিল। এখানে হচ্ছে ওই বেশ আকর্ষণীয় একটা গল্প বলতে পারেন, আর তার পাশাপাশি আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে আতঙ্কগ্রস্ত একটা গল্প। এর পরের গল্পটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য রেড উইডো। রেড উইডো লাল বিধবা না, রেড উইডো হচ্ছে ফ্রান্সের গিলোটিনকে রেড উইডো বলা হইতো। তো গিলোটিন তো আমরা সবাই চিনি, যে বসে মাথাটা কেটে ফেলে। তো এই গল্পের এইখানেও আমরা হচ্ছে দুইটা জিনিস প্রধান পয়েন্ট লক্ষ্য করতে পেরেছি। গল্পের মূল কাহিনী হচ্ছে যে এইখানে হোমসের কাছে হচ্ছে ওই একটা কেসের মতো একটা ব্যাপার আসে,
পুলিশ সহায়তা চায় আর কি। কোন একটা প্রাচীন একটা জায়গাতে, প্রাচীন না, প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা খুনের ঘটনা ঘটছে। এখানে ওই কোন একটা বিখ্যাত ব্যক্তি এবং তার তার এক কোনো এক তার সাথে তার কোনো এক ফ্রেন্ড, বিখ্যাত ব্যক্তির বিখ্যাত ফ্রেন্ড হচ্ছে এসেছিল। তাদের দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল এবং ওই বিখ্যাত ব্যক্তিটার শিরচ্ছেদ করে খুন করা হয়েছে এবং পালায় যাওয়ার সময় ওই বিখ্যাত ব্যক্তিটা মাথা নিয়ে চলে গেছে, খণ্ডিত মস্তক নিয়ে পালায় গেছে। অদ্ভুত একটা রহস্য, সিরিয়াস একটা রহস্য। এবং পরবর্তীতে হোমস এই রহস্যটা তদন্ত করে চমৎকার একটা সমাধান বের করে। এই গল্পটাতে আমরা অপরাধ আর অপরাধের যে উন্মোচন, সেটার একটা দৈন্যতা লক্ষ্য করতে পেরেছি এবং এর পরিণতিটাও মর্মান্তিক একটা পরিণতি হয়েছে, করুণ একটা পরিণতি হয়েছে। এই গল্পটাতে আইনের লোকদের প্রতি হোমসের একটা বিতৃষ্ণা আমরা লক্ষ্য করতে পেরেছি। তার পাশাপাশি প্রকৃত রহস্য সমাধান করেও শুধুমাত্র সঠিক দিকে থাকার জন্য বা হচ্ছে সত্যটা তো উন্মোচিত হয়েছে, কিন্তু সবসময় সব অপরাধ উন্মোচিত করে দিলে যে জাস্টিস হয়, ন্যায় হয়, এটা তো না। ন্যায়ের দিকে থাকার জন্য হোমস আলটিমেটলি অপরাধীকে সামনে আনে না। এই চমৎকার ব্যাপারটা গল্পের ভেতরে ছিল এবং এখানেও আমরা লক্ষ্য করতে পেরেছি যে হোমস আইনের ধরাবাঁধার মধ্যে পড়ে না। শার্লক হোমস আইনের ঊর্ধ্বের একজন মানুষ বলা উচিত হবে না সত্য, কিন্তু তার ওই বাধ্যবাধকতাটুকু নেই। এবং এই বাধ্যবাধকতা না থাকার ব্যাপারটাই শার্লক হোমসের পক্ষে ন্যায় বা জাস্টিস বজায় রাখার জন্য অনেক হেল্প করেছে, সহায়তা করেছে। এই গল্পটার পরিণতিটা মর্মান্তিক হয়েছে এবং এই বইয়ের লাস্ট গল্প এটা। এবং আমার কাছে মনে হয়েছে যে এই গল্পের যে বর্ণনাটা, করুণ একটা বর্ণনা, মর্মান্তিক একটা বর্ণনা, এবং এই গল্পের এই বর্ণনাটাতে অনেক সাহিত্যিক একটা ভাব ছিল এবং ওই যে করুণ একটা ভাব প্রেজেন্ট ছিল। এবং এই করুণ একটা বর্ণনার মধ্য দিয়ে শেষ হয় একটা করুণ গল্প। এর মাধ্যমে এই বইটা যখন শেষ হয় তখন ওই রেশটা বজায় রেখেছে, ভালো লাগার ওই রেশটা বজায় থাকে। এবং এর মাধ্যমেই দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য রেড উইডোর মাধ্যমেই আমাদের এই বইটা শেষ হয়েছে। এবার আসা যাক টেকনিক্যাল কয়েকটা ব্যাপারে। এই বইটার প্রোডাকশনটা একটু ভিন্ন রকম করা হয়েছে। বিব্লিওফাইল প্রকাশনী নর্মালি একটু ভিন্ন রকম ভাবে করে। এটা হচ্ছে বাঁশপাতা কাগজে করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। এই টেক্সচারটার ফিলটা অনেক ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে যে এইটা প্রিজার্ভ করে রাখাটা একটু কষ্টকর। আমি নর্মাল বই পছন্দ করি, বাঁশপাতা কাগজের নিয়ে অনেকের অনেক ফ্যান্সি থাকতে পারে, আমার কাছে অত ফ্যান্সি নেই, বাট দেখতে সুন্দর লাগে। এটা সমস্যা কি, এটা হচ্ছে ডিটোরিওরেট করে খুব ইজিলি। এই যেমন ধরেন হচ্ছে যে এই দিক দিয়ে হচ্ছে একটু খসখসে হয়ে গেছে। এখন ভাবতেছি যে এটা হচ্ছে ওই যে জিপার পলি পাওয়া যায় না, ওইটার ভেতরে দিয়ে, পড়া শেষ যেহেতু, ওটার ভেতরে দিয়ে সুন্দর করে রেখে দিব। এটা হচ্ছে প্রোডাকশনের কাহিনী। এই যে 12টা গল্প, আমি তো আসলে ছোট গল্প, মানে আমি তো রিসেন্টলি জাপানের আরো অদ্ভুতের সব গল্প রিভিউ দিয়েছিলাম, তারও আগে জাপানের অদ্ভুতের সব গল্প যখন পড়েছিলাম, 9টা ছোট গল্প, খুবই তাড়াতাড়ি ছোট বই, তার মধ্যে শেষ হয়ে গেছিল। আমি এক্সপেক্ট করছিলাম 12টা গল্প, এখানে খুব বেশি সময় লাগবে না, বাট এইখানে এগুলো কিন্তু ছোট গল্প না, বেশ ভালো আকারের। এবং আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট সাইজের, খুব বড় না খুব ছোট না, এতটা ছোট না যে ফুট করে শেষ হয়ে যাবে, আবার এতটাও বড় না যে হচ্ছে পড়তে অনেক বোরিং লাগবে। লেখার বর্ণনা টর্ণনা তো ভালোই। আর এটা প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী, চমৎকার একটা প্রচ্ছদ। শার্লক হোমস দেখতে পাচ্ছি, অনেকগুলো তাস দেখতে পাচ্ছি আমরা, এলিমেন্ট, ওই রহস্যের এলিমেন্ট গুলো, এই যে সিগার, সেই পরিচিত সিগার, এই যে রুবি। আমার কাছে মনে হয়েছে গল্পের 12টা গল্পের বেশ কিছু কি এলিমেন্ট আছে, যেমন এই যে তাস, এগুলো চাইলে আপনি হচ্ছে যে ওয়্যাক্স গ্যাম্বলার্স এর এলিমেন্ট বলতে পারেন। সিগার আছে, এই সিগার হচ্ছে একটা রহস্যের মধ্যে সিগারও বেশ গুরুত্বপূর্ণ ছিল। ওই যে লকড রুমের ভেতরে যে খুনটা হয়, সেটা, এটাকে চাইলে আব্বাস রুবি বলা যেতে পারে। যে কুঠার দিয়ে বললাম না, মাথা কেটে 2 ভাগ করে ফেলে, সেটা হইতে পারে। তারপরে এই যে এখানে হচ্ছে যে বিয়ের যে নকল দলিল বা বিয়ের যে দলিল ছিল, ওইটা হইতে পারে। এই ঘড়ি আছে, যে প্রথমেই তো বললাম যে 7 ক্লক, সেটা হইতে পারে, যেখানে ঘড়ি আছে, এইগুলা। তারপরে যে লাস্টের দিকে যদি আমরা একটু তাকাই, একেবারে শেষের দিকে আমরা এখানে 2টা বড় বড় মাকড়সা দেখতে পারবো, এটা হচ্ছে একটা রহস্যের সাথে যুক্ত। এখানে একটা পান পাত্র দেখতে পারবো, এটা হচ্ছে রহস্যের সাথে একটা যুক্ত ছিল। তারপরে যেখানে গিলোটিন দেখতে পাচ্ছি আমরা, তারপরে ছাতা, তারপরে বন্দুক, মানে এই যে এলিমেন্ট গুলা, এই সবগুলো এলিমেন্টই গল্পের মূল এলিমেন্টের সাথে মিল আছে। এই 12টা গল্পের অনেকগুলো এলিমেন্ট এখানে প্রেজেন্ট ছিল। এটা
এই এই ব্যাপারটাই আমার কাছে অনেক ভালো লাগে। সদর চৌধুরী যখন প্রচ্ছদ করেন, গল্পের সাথে অনেক মিল রেখে প্রচ্ছদ করেন। আপনি যদি গল্পটা পড়েন এবং তারপরে যদি প্রচ্ছদটা দেখেন, বেশ উপভোগ করতে পারবেন। একই সাথে গল্পটা না পড়ে যদি প্রথম বইটা পিক করেন, তাহলে প্রচ্ছদটা আপনার নজর কাড়বে। আচ্ছা, এইটার টোটাল পৃষ্ঠা সংখ্যাটা যদি একটু বলি, 295 পৃষ্ঠা, রাফলি 300 পৃষ্ঠার মতো, 295 পৃষ্ঠার বই। আচ্ছা, এটার মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। আর এটার অনুবাদ করেছেন মারুফ হোসেন। অনুবাদ নিয়ে কোনো কমপ্লেন নেই, চমৎকার একটা অনুবাদ হয়েছে, অনেক অনেক ভালো অনুবাদ, এখানে অনুবাদ নিয়ে বিন্দুমাত্র কোনো কমপ্লেন নেই। আর হচ্ছে পরবর্তীতে এই শার্লক হোমস তো সবগুলো পড়া হয়ে গেল, পরবর্তীতে আরেকটা বই দিয়ে রিভিউ দেওয়ার ইচ্ছা আছে, শার্লক বনাম ড্রাকুলা। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে এবং বই নিয়ে আলোচনা দেখতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা গল্পে, অন্য কোনো একটা বই নিয়ে। আনটিল দেন, সাইন্স অফ।